এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে পার্ট 13 এ পড়াবো তোমাদেরকে নিউক্লিয়াসের গঠন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস যে নামটির সাথে তোমরা সকলেই পরিচিত, তাই না? এটি কোনো নতুন কথা নয়। তো নিউক্লিয়াস কি আসলে সেটাও তোমরা জানো যে নিউক্লিয়াস হলো একটি দ্বি-একক পর্দা বেষ্টিত একটি গোলাকার গঠন, যেটি কি করে বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে, তাই তো? এই নিউক্লিয়াসের তাহলে কয়টি অংশ রয়েছে আমরা জেনে নেব। এই নিউক্লিয়াসের দেখো 4টি অংশ রয়েছে। কি কি? একটি হলো নিউক্লিয় পর্দা, দ্বিতীয়টি হলো নিউক্লিয় লাশ, তৃতীয়টি হলো নিউক্লিয় প্লাজম, চতুর্থটি হলো নিউক্লিয় জালিকা। তো তোমাদেরকে প্রথম নিউক্লিয়াসের যে অংশটি পড়াবো সেই প্রথম অংশটি হলো নিউক্লিয় পর্দা। কি বললাম? নিউক্লিয় পর্দা সম্পর্কে পড়াবো। তো এই নিউক্লিয় পর্দাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয় মেমব্রেন বা ক্যারিওথিকা। ক্লিয়ার? তো এই নিউক্লিয় পর্দাটা কি? এই নিউক্লিয় পর্দা হলো দ্বি-একক পর্দা বেষ্টিত একটি গঠন। কি গঠন? ট্রাইল্যামিনার গঠন, যেটি হলো ত্রিস্তরীয়। এটি কিসের দ্বারা গঠিত বা এই নিউক্লিয় পর্দার প্রধান উপাদান কি? প্রধান উপাদান হলো লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন হলো নিউক্লিয় পর্দার প্রধান উপাদান। নিউক্লিয় পর্দা দুটি একক পর্দা দ্বারা গঠিত। সেই দুটি একক পর্দা কি কি? একটি হচ্ছে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। তো এটি একটি ত্রিস্তরীয় ট্রাইল্যামিনার গঠন। এর প্রধান উপাদান কি? নিউক্লিয় পর্দার প্রধান উপাদান হলো লিপোপ্রোটিন। তো এই যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, এই প্রত্যেকটি পর্দার ব্যাস কত? 60 to 90 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? অন্তঃপর্দারও ব্যাস 60 to 90 অ্যাংস্ট্রম। তো এই যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, এই দুটো পর্দার মাঝে যে ব্যবধান থাকে, কি থাকে? ব্যবধান। এই ব্যবধানটা কত? 100 to 500 অ্যাংস্ট্রম। তো দেখো এই যে নিউক্লিয় পর্দার মাঝে স্পেস রয়েছে, দেখো এখানেও স্পেস রয়েছে, আবার এখানেও এঁকেছি, দেখো স্পেস রয়েছে। এই স্পেসটাকে কি বলা হয় বা ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিসিস্টার্নাল স্পেস। ক্লিয়ার? তো এই পেরিসিস্টার্নাল স্পেস মানেই বা ফাঁকা জায়গা থাকা মানেই ওখানে একটা ছিদ্র রয়েছে। ঠিক আছে? তো এই ছিদ্রটাকে আমরা কি বলবো? এই ছিদ্রটাকে বলবো নিউক্লিয় রন্ধ্র বা নিউক্লিয় পোর্স। তো এই প্লাজমা মেমব্রেনের গায়ে অসংখ্য নিউক্লিয় পোর্স উপস্থিত। তো প্রত্যেকটি নিউক্লিয় পোর্সের ব্যাস কত হবে? প্রত্যেকটি নিউক্লিয় পোর্সের ব্যাস হয় 300 to 500 অ্যাংস্ট্রম। দেখো নিউক্লিয় পর্দায় বিভিন্ন ধরনের পোর্স বা ছিদ্র লক্ষ্য করা যায়। কি কি? দেখো এটা হচ্ছে ব্যবধায়ক ছিদ্র, একটা হচ্ছে বলয়াকার ছিদ্র, এটি দেখো প্লাগের মতো দেখতে, তাই না? এটি হলো ইলেকট্রন প্লাগ সহ ছিদ্র। তো এই নিউক্লিয় পর্দার বাইরের দিকে বা বহিঃপর্দায় রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইসব সংযুক্ত থাকে। তো এই নিউক্লিয় পোর্স যে বললাম, প্লাজমা পর্দায় অসংখ্য নিউক্লিয় পোর্স থাকে। এই নিউক্লিয় পোর্স হলো একটি জটিল গঠন বিশেষ। এই যে জটিল গঠন বিশেষ যে নিউক্লিয় পোর্স, তার কয়টি অংশ নিয়ে গঠিত? এই নিউক্লিয় পোর্স 4টি অংশ নিয়ে গঠিত। সেগুলো কি কি আমরা লিখে ফেলি। সেগুলো হলো
নাম্বার 1 মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। নাম্বার 2 হচ্ছে পর্দা বা যাকে বলা হয় সেপ্টাম। নাম্বার 3 হচ্ছে প্লাগ বা যাকে বলা হয় নিউক্লিয় প্লাজমিন। নাম্বার 4 হচ্ছে অসংখ্য অ্যানিউলি। ক্লিয়ার? দেখো এই যে নিউক্লিয় পোর্স, কথার অর্থ হচ্ছে নিউক্লিয় ছিদ্র। তার মানে পোরের মাঝে কি থাকবে? একটি ছিদ্র থাকবে। দেখো একটা ছিদ্র রয়েছে, এর চারিদিকে চক্রাকারে অবস্থিত অ্যানিউলি অবস্থিত। এই ছিদ্র আর অ্যানিউলি যুক্ত হয়ে কি গঠন করে বলতো? গঠন করে নিউক্লিয় পোর কমপ্লেক্স। ঠিক আছে? তো এই নিউক্লিয় পোর কমপ্লেক্সের চারিদিকে একটি পাতলা মধ্যচ্ছদার আবরণ থাকে। এই আবরণটি প্রভেদবেদ্য বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। এই নিউক্লিয় কোর্সে 9টি স্পোক থাকে, যার মধ্যে একটি স্পোক মাঝে থাকে বা সেন্ট্রালে বা কেন্দ্রে থাকে, এবং বাকি 8টি স্পোক পরিধির দিকে অবস্থান করে। কিসে? দেখো পরিধির দিকে অবস্থান করেছে। ঠিক আছে? তাহলে নিউক্লিয় পোর্সের ফাংশনটা কি? নিউক্লিয় পোর্স কি করে না নিউক্লিয়াসের বাইরে এবং ভেতরে বিভিন্ন বস্তুর আদান প্রদানে সাহায্য করে, যেমন ধরো আরএনএ, রাইবোজোম, প্রোটিন ইত্যাদি। নিউক্লিয় পর্দার গঠন তো তোমাদেরকে বোঝালাম। তো নিউক্লিয় পর্দার কাজগুলো তাহলে কি হবে? তো নিউক্লিয় পর্দার কাজগুলো হলো নাম্বার 1 কোষের আকৃতি প্রদান করে। কি করে? কোষের আকৃতি প্রদান করে, তাই তো? নাম্বার 2 কি হবে কাজ? যে নিউক্লিয়াস মধ্যস্থ বস্তুকে রক্ষা করা। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 হবে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে পৃথক রাখে। কি করে? নিউক্লিয় পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে পৃথক করে রাখে। 4 নম্বর কি হবে? 4 নম্বর হলো নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি গঠনে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 5 কি হবে? এই নিউক্লিয় পর্দা পরোক্ষভাবে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি করে? পরোক্ষভাবে প্রোটিন সিনথেসিস করে। তো নিউক্লিয় পর্দাটি কি, নিউক্লিয় পর্দার গঠন, নিউক্লিয় পর্দার কাজ পুরোটাই কমপ্লিট করলাম। এবার যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস হলো দেখো একটি গোলাকার পর্দাবিহীন অংশ, তাই না? এটি আম্লিক রঞ্জকে রঞ্জিত হয় এবং দেখা যায় কখন? নিউক্লিয়াসের স্থির দশাতে এটি পরিলক্ষিত হয়। এটি হলো নিউক্লিওলাস। তো নিউক্লিওলাস কথাটি প্রথম কে আবিষ্কার করেন? এই নিউক্লিওলাস কথাটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী সায়েন্টিস্ট ফন্টেনা।
সায়েন্টিস্ট ফন্টেনা এই নিউক্লিওলাস কথাটি প্রথম অনুধাবন করেন কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে একটি নিউক্লিওলাস কয়টি অংশ দ্বারা গঠিত? একটি নিউক্লিওলাস মোট 4টি অংশ দ্বারা গঠিত, তাই না? প্রথমটি হলো অ্যামরফাস পোরশন, যাকে বলা হয় অনিয়তাকার অঞ্চল। দ্বিতীয়টি হলো গ্র্যানিউলার পোরশন, যাকে বলা হয় দানাযুক্ত অঞ্চল। তৃতীয়টি হলো ফাইব্রিলার পোরশন, যাকে বলা হয় তন্তুযুক্ত অঞ্চল। চতুর্থটি হলো ক্রোমাটিন পোরশন বা ক্রোমাটিন অঞ্চল, যাকে বলা হয়। তো প্রথমটিতে আসছি, যেটি হলো অ্যামরফাস পোরশন বা অনিয়তাকার অঞ্চল। এই যে অ্যামরফাস পোরশন বা এই যে অনিয়তাকার অঞ্চল, এটি হলো একটি সমসত্ব মাধ্যম। কি মাধ্যম? সমসত্ব মাধ্যম, ঠিক আছে? যেটি কি দ্বারা গঠিত? যেটি প্রোটিন দ্বারা গঠিত। দুই নম্বরে আসছি গ্র্যানিউলার পোরশন বা দানাযুক্ত অঞ্চল। এই গ্র্যানিউলার পোরশন দানা দ্বারা গঠিত। প্রত্যেকটি গ্র্যানিউলের আয়তন কত হয়? প্রত্যেকটি গ্র্যানিউলের আয়তন হয় 200 থেকে 250 অ্যাংস্ট্রম। এই গ্র্যানিউলগুলি নিউক্লিওলাসের মধ্যে বিক্ষিপ্ত আকারে অবস্থান করে। এই দানাগুলি প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। কি কি দ্বারা গঠিত? প্রোটিন এবং আরএনএ। এই প্রোটিন এবং আরএনএ 2:1 অনুপাতে অবস্থান করে। এই গ্র্যানিউলের প্রধান কাজ হচ্ছে রাইবোজোম উৎপাদন করা। নাম্বার 3 হচ্ছে ফাইব্রিলার পোরশন। এই ফাইব্রিলার পোরশন সূক্ষ্ম এবং ক্ষুদ্র তন্তু দ্বারা গঠিত। এর প্রধান উপাদান কি? প্রধান উপাদান হলো প্রোটিন এবং আরএনএ। এই প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত হওয়ার জন্য এই ফাইব্রিলার তন্তুকে বলা হয়, কি বলা হয়? নিউক্লিওলেমা। কি বলা হয়? নিউক্লিওলেমা। 4 নম্বর হলো ক্রোমাটিন অঞ্চল, যাকে বলা হয় ক্রোমাটিন পোরশন। এই ক্রোমাটিন পোরশন আবার দুটি অংশে বিভক্ত। কি কি? একটি হলো পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন, অপরটি হলো ইন্ট্রানিউক্লিয়ার ক্রোমাটিন। পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন হলো পরিধিস্থ ক্রোমাটিন। কি? পরিধিস্থ ক্রোমাটিন। এটি হলো পরিধিস্থ ক্রোমাটিন। আর ইন্ট্রানিউক্লিয়ার ক্রোমাটিন হলো অন্তঃস্থ ক্রোমাটিন। এটি হলো অন্তঃস্থ ক্রোমাটিন। তাহলে নিউক্লিওলাসের গঠন কমপ্লিট হলো। তাহলে নিউক্লিওলাসের প্রধান কাজগুলো কি কি? তো নিউক্লিওলাসের প্রধান কাজগুলো হলো, নাম্বার 1, প্রোটিন সংশ্লেষ এবং আরএনএ সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 2 হলো নিউক্লিওলাস কোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করে। নাম্বার 3 হলো নিউক্লিওলাস রাইবোজোম উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল। তো উল্লেখযোগ্য একটি বিষয় যে এই নিউক্লিওলাস কোষ বিভাজনের কোন কোন দশায় পরিলক্ষিত হয়? কোষ বিভাজনের কেবলমাত্র টেলোফেজ দশাতে এই নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, কিন্তু নিউক্লিওলাস প্রোফেজ দশার শেষে অবলুপ্ত ঘটে। তাহলে নিউক্লিওলাসের গঠন, কাজ সবটাই কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওলাস পরবর্তী পয়েন্টটি হলো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম কি? এই নিউক্লিওপ্লাজম হলো সমসত্ব, স্বচ্ছ, দানাদার, অর্ধতরল, আম্লিক প্রকৃতির কলয়েডীয় দ্রবণ, যার মধ্যে নিউক্লিওলাস এবং এই নিউক্লিয় জালিকা ভাসমান অবস্থায় থাকে। তাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে আর অন্যান্য নামগুলো কি? এই নিউক্লিওপ্লাজমকে বলা হয় নিউক্লিয় রস বা নিউক্লিয় স্যাপ বা
ক্যারিওলিন। তাহলে নিউক্লিওপ্লাজম যে যে উপাদানগুলো দ্বারা গঠিত সেগুলো কি কি? সেগুলো হলো ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, কয়েক ধরনের উৎসেচক, এবং খনিজ পদার্থ। তাহলে এইগুলো দ্বারাই এই নিউক্লিওপ্লাজম গঠিত। এই নিউক্লিওপ্লাজমের যে অংশটি আম্লিক প্রোটিন সমন্বিত সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত, যা ক্রোমাটিনের কাঠামো হিসেবে কাজ করে, তাকে বলা হয় নিউক্লিয় ম্যাট্রিক্স বা নিউক্লিয়াসের ধাত্র। কি বলা হয়? নিউক্লিয় ম্যাট্রিক্স তাহলে নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজমের কাজ হলো নিউক্লিয়াসের ধাত্র হিসেবে কাজ করা, যার মধ্যে নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় জালিকা ভাসমান অবস্থায় থাকে। এরপরে আসছি নিউক্লিয় জালিকাটা কি। জালিকা কথার অর্থ হচ্ছে জালের ন্যায় গঠন, তাই তো? দেখো নিউক্লিয়াসের মধ্যে আমরা একটা জালের ন্যায় গঠন দেখতে পাচ্ছি, তাই না? নিউক্লিওপ্লাজমের উপর মনে হচ্ছে ভেসে আছে, তো এটিকেই বলা হয় নিউক্লিয় জালিকা। এটি কখন দেখা যায়? কোষের ইন্টারফেস দশায় এই নিউক্লিয় জালিকা পরিলক্ষিত হয় জালিকাকারে। এই নিউক্লিয় জালিকা ক্ষারীয় প্রোটিন দ্বারা রঞ্জিত হয় এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন কি কি সমন্বয়ে গঠিত হয়? নিউক্লিয় প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে এই নিউক্লিয় প্রোটিন গঠিত হয়। এই নিউক্লিক অ্যাসিডগুলো কি কি? ডিএনএ এবং আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। তো ইন্টারফেস দশায় যেরকম জালিকাকারে দেখা যায় ক্রোমাটিন তন্তুকে, সেই রকম বিভাজন দশাতে এই ক্রোমাটিন তন্তু নির্দিষ্ট আকার নেয়। কিসের আকার নেয়? ক্রোমোজোমের আকার নেয়। এই অঞ্চলটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের ক্রোমাটিডের যে অংশটি গাঢ় বর্ণ ধারণ করে, কি বললাম? ক্রোমোজোমের ক্রোমাটিডের যে অঞ্চলটি গাঢ় বর্ণ ধারণ করে সেই অঞ্চলটিকে বলা হয় হেটারোক্রোমাটিন। এবং যে অঞ্চলটি হালকা বর্ণ ধারণ করে তাকে বলা হয় ইউক্রোমাটিন। এই ক্রোমোজোমের ক্রোমাটিডের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। কি বলা হয়? টেলোমিয়ার। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় জালিকা এখানেই শেষ করলাম। তাহলে আশা করি তোমরা নিউক্লিয়াসের এই 4টি অংশ বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাও তোমাদের কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের কাজগুলো কি কি হবে? নিউক্লিয়াসের 1 নম্বর কাজ হলো জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 2 হলো
জিনগত বস্তুকে বহন করা এক কোষ থেকে আরেক কোষে এবং এক জীব থেকে অন্য জীবে। নাম্বার 3 হচ্ছে নিউক্লিয়াসের কাজ হলো রাইবোজোম এবং প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করা। নাম্বার 4 হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করা। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে চটপট সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।